নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেল আন্ডারপাসের রাস্তা জলমগ্ন, অসুবিধায় গ্রামবাসীরা। বিশ্বভারতীর বাফার জোনে চলছে রবীন্দ্র মূর্তি সরানোর কাজ। লাভপুর বিধানসভা এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির। ফুটপাত ভাঙার কাজ এক্ষুনি নয়, বললেন লাভপুরের বিধায়ক। ভাষা ব্রিজ জলের তলায়, সাঁইথিয়া সিউড়ি যোগাযোগ বিচ্ছিন্ন। জাতীয় সড়কের উপর বক্রেশ্বর ব্রিজের বেহাল অবস্থা, রয়েছে যানজট। জলের তলে কজয়ে ঝুঁকি নিয়ে পারাপার খয়রা আসলে। প্রবল বৃষ্টিতে বাঁশলই নদীতে জল নেই মুরারোয়ে। অগ্র সাপ উদ্ধার রাজনগরের তাঁতিপাড়ায়। লাগাতার বৃষ্টির জেরে চারিদিকে জলমগ্ন। বিপর্যস্ত হয়ে পড়েছে বীরভূমের সিউড়ি থেকে জীবধারপুর যাওয়ার রেল আন্ডারপাসের রাস্তা, যার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের মানুষদের ঘুরপথে যেতে হচ্ছে। মাথা পর্যন্ত জল ভর্তি রেল আন্ডারপাসে জলমগ্ন অবস্থায় বিপজ্জনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে গ্রামের মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। গতকাল শুক্রবার ২রা আগস্ট রেল আন্ডারপাসে জল দাঁড়িয়ে থাকায় বুঝতে না পারায় একটি বড় ৪ চাকার ডাম্পার জলের তলায় চলে যায়। আজ শনিবার ৩রা আগস্ট একই অবস্থায় রয়েছে, যেটা রেলের মল্লিকপুর পঞ্চায়েতের জীবধারপুর গ্রামে যাওয়ার রেল আন্ডারপাসের রাস্তা। এদিন এক গ্রামবাসী আসগর আনসারি জানান, কি হয়েছে দেখতে পেয়েছো এখানে যে এত জল জমা আছে। কাল থেকে মানে যে বৃষ্টি হয়েছে এত অসুবিধা। কালকে একটা গাড়ি ফেঁসেছিল, আর গাড়িটা মোটামুটি সারাদিনই ফেঁসেছিল। 4টার সময় গাড়িটা তুলেছে। আর এখন মানে এই 5-7টা গ্রাম আছে, এখন তো মানে রাস্তা বন্ধ। আমাদের মানে কি করে যাওয়া আসা করবে, স্কুলে ছেলে পেলে মানে কেউ যাওয়া আসা করতে পারছে না এই সাইডে। সবাইকে ঘুরে আসতে হয়েছে। বড় গাড়ি যদি ঘুরতে যায় তাহলে ওই সিউড়ি হয়ে আসতে হবে ঘুরতে। এটা নহদরি রেলগেট। হ্যাঁ, আন্ডারপাস। মানে এই রাস্তাটা কোন দিকে যায় বা কি একটু বলুন। এই রাস্তা, এটা মেন রাস্তা ওটা, এটা কোড ডে এখানে হয়, মানে হাই রোডে ওঠে। কতটা মতো জল আছে? মোটামুটি 5 ফুট। এই রাস্তা দিয়ে কত গাড়ি তো যাতায়াত বন্ধ? হ্যাঁ, এখন একদম পুরো যাতায়াত বন্ধ। কিভাবে মানুষ যাতায়াত করছে? কি করবো, এখন অসুবিধা আছে। ওই রেল দিকে ওই দিকে হয়ে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে কতগুলি গ্রাম? মোটামুটি 7-8টা গ্রাম হবে। এখানে কি বৃষ্টি হলেই কি এটা? হ্যাঁ, এই সাইডের যত জল এখানেই এসে মরে। এটা কি আগে জানানো হয়েছে কাউকে? আগে গিয়ে এটা মানে এটা বানানো হয়তো মোটামুটি 2 বছর ভেতর না? হ্যাঁ, 2 বছর হবে। আর মোটরটাও খারাপ হয়ে আছে। মেশিনে একটা মেশিন আছে, ওটা খারাপ হয়ে আছে। ওই কাল থেকে মানে মেশিন ওই জল মারা মেশিনটা খারাপ হয়ে আছে। তো কোনো মানে এখনো পর্যন্ত মেশিনের কোনো ব্যবস্থা নেই। আপনার নাম? আসগর আনসারি। কোথায় বাড়ি? নহদরি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের বাফার জোনের মধ্যে প্রায় 15 ফুটের রবীন্দ্র মূর্তি বসিয়েছিল বোলপুর পৌরসভা। মূর্তি বসানোকে কেন্দ্র করে ঘোর আপত্তি তুলে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পূর্বে যদিও হস্তশিল্প মার্কেটের সামনে একটি ছোট্ট রবীন্দ্র মূর্তি ছিল, তাই সেখানে একটি বড় রবীন্দ্র মূর্তি স্থাপন করা হয়েছিল বোলপুর পৌরসভার তত্ত্বাবধানে। এই রবীন্দ্র মূর্তি বসানো নিয়ে অনেক বিতর্ক শুরু হয়, তাই বোলপুর পৌরসভা এই রবীন্দ্র মূর্তি সরিয়ে নিচ্ছে। কারণ বিশ্বভারতীতে কোনো মূর্তি পূজা হয় না, তাই বিতর্ক এড়াতে আপাতত রবীন্দ্র মূর্তি সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও এ ব্যাপারে কেউ কিছু মুখ খুলতে নারাজ। মূর্তি সরিয়ে নেওয়ার কাজ সম্পূর্ণ এখনও হয়নি, এখনও সময় লাগবে, কাজ চলছে। আশা করা যায় আগামীকাল রবিবার 4 আগস্ট কাজ সম্পূর্ণ হবে। এ বিষয়ে দিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান। তাহলে তো প্রথমে একটা কথা বলতে হয় যে বোলপুর শান্তিনিকেতনবাসী তো সবাই দেখেছে যে ওখানে একটা দীর্ঘদিনের মূর্তি ছিল। আমাদের বোর্ড যখন থেকে হয়েছে তখন থেকে তো আমি ওখানে 22শে শ্রাবণ 25শে বৈশাখ তো মাল্যদান করে এসেছি। মূর্তি যে ছিল না তা তো নয়। এবার দেখতে হবে যে হ্যাঁ এই মূর্তিটা হয়েছে যেখানে ওখানে যে হ্যান্ডিক্যাপ মার্কেটটা রয়েছে ওনারা আমাদের আর বোলপুর পৌরসভায় একটা আবদার করেছিল যে যাতে মূর্তিটা একটু ভালো করে করে দেওয়া হয়, যে কারণে ওখানে মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের আলোচনায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রাখা হচ্ছে কালকের অনুষ্ঠানটা। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এর আগে বিশ্বভারতী যখন কবিগুরু মার্কেট বলেছিল যে বিশ্বভারতী যখন বিদ্যুৎ চক্র বলেছিল যে এরা তারা বিশ্বভারতীর জায়গায় বসে আছে, ঠিক আছে, বিশ্বভারতীর জায়গায় বসে আছে, তখন তারা বলেছিল যে না এটা আমরা আপনার রাজ্য সরকারের জায়গায় বসে আছি। এখন আবার পিডব্লিউ এখন আবার তারা বলেছে আবার বিশ্বভারতী থেকে সরে যেতে বলেছে। দেখুন একটা কথা বলি যে তখন কি বলেছিল সেটা নিয়ে কোনো কথা আমি এখন বলতে পারবো না, কেননা তখন আমি ছিলাম না। না এই যে উচ্ছেদ অভিযান চলছে তারা যে আমি আবারও বলছি তখন কি কথা হয়েছে সে কথাই আমি যাব না, কারণ তখন তো আমি ছিলাম না। এখন যেটা হচ্ছে যে আমরা দেখেছি, আমি বিশেষ করে 22শে শ্রাবণ 25শে বৈশাখ ওখানে মাল্যদান করে এসেছি, তার মানে এটাই দাঁড়ায় যে ওখানে একটা মূর্তি ছিল। আর বোলপুর শান্তিনিকেতনবাসী হিসাবে আমি সেখানে একটা মাল্যদান করতেই পারি। না সেটা বলছি না, এই পৌরসভা যে উচ্ছেদ অভিযান চলছে আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রইল। পৌরসভা যে উচ্ছেদ অভিযান চলছে সেটা সেই ক্ষেত্রে ওরা যদি সরকারি জায়গা দখল করে থাকে তাহলে কি ব্যবস্থা? সেটা ভাবনা চিন্তা করে দেখা যাবে। আমাদের তো একটা সবকিছুই যেটা আমরা এখনো পর্যন্ত করে যাচ্ছি আলোচনা সাপেক্ষ। আমরা দিনে কাজ করি, সন্ধ্যাবেলায় আলোচনায় বসি, তো সবটাই আলোচনা সাপেক্ষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়া ব্লকের 1 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে লাভপুর বিধানসভা এলাকায় বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহৎ কাজে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদান শিবিরে প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের চাহিদা সংকট মেটাতে এই মহতিপূর্ণ উদ্যোগ। বোলপুর এবং সিউড়ি ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে। এই মহতিপূর্ণ রক্তদান শিবিরে বিভিন্ন প্রান্তের মানুষ পৌঁছেছিলেন স্বেচ্ছায় রক্তদান করার জন্য। এদিন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানান, আমাদের দলের সাঁইথিয়া 1 যে যুব তৃণমূল কংগ্রেস যুব শাখা, তাদের পক্ষ থেকে আজকে একটা মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অঞ্চল, আমোদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং মাদার এবং আমাদের 6টি অঞ্চলের তারা সকলেই সহযোগিতা করেছেন। আমি এর জন্যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মজুমদার এবং আমাদের এখানকার যারা মাদারের এবং স্থানীয় নেতৃত্ব আছেন
সোমনাথ সাধু, প্রশান্ত সাধু, রাজীব ভট্টাচার্য, নির্মল চন্দ্র রায় মণ্ডল, রাজনারায়ণ চন্দ্র, সকলকে, জেলা পরিষদের মেম্বার বিশ্বনাথ দাস, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রক্তদান জীবনদান এরকম একটি যে উদ্যোগ তারা নিয়েছেন তার জন্যে, এবং আমি তাদেরকে এরপরে আমি তার সঙ্গে অনুরোধও করব যে এটা আগস্ট মাস, দুর্গাপুজোর আগে আগে সেপ্টেম্বর মাসে আরও ইন্টিরিয়ারে এই 6টি অঞ্চলের মধ্যে কোনো একটি অঞ্চলে একদম ইন্টিরিয়ারে একটা রবিবার দেখে একটা বড় স্কুলকে নিয়ে সেইখানে যদি একটা ক্যাম্প করা যায়, আমি সেই অনুরোধটা মাদারের ব্লক প্রেসিডেন্ট এবং তার যে কমিটি তার কাছে করলাম। এবং আমি আবারও অত্যন্ত খুশি এবং আনন্দিত এই প্রোগ্রামে আসতে পেরে, এবং ডোনারদেরকে অনেক অনেক অভিনন্দন। এতে 200 টার্গেট আছে, 150 ছাড়িয়ে গেছে, তার মধ্যে এখান থেকে আরও 40-50 জন যাচ্ছে, আর ওখানে লাইন আছে। 200 টার্গেট, 150 যাবে সিউড়ি ব্লাড ব্যাঙ্কে, আর 50 যাবে বোলপুর ব্লাড ব্যাঙ্কে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমে লাভপুর বিধানসভার অন্তর্গত আমোদপুর চৌরঙ্গি মোড়ে যেসব ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন, তারা সবাই মিলে একত্রিত হয়ে ফুটপাত ভাঙার কাজ স্থগিত রাখার জন্য আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শনিবার 23 আগস্ট জানান, আমোদপুরে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন তাদের দোকানপাট ভাঙার কাজ আপাতত বন্ধ থাকছে। কারণ সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবের পর আলাপচারিতার মাধ্যমে স্থির হবে, তারপর ভাঙার কাজ শুরু হবে। প্রয়োজনে সহযোগিতা করা হবে। এবং তিনি আরও জানান, যেসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ব্যবসার সঙ্গে নিযুক্ত ছিলেন তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া হবে তার চিন্তাভাবনা করা হবে বলে আশ্বস্ত করেন ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদের। বিধায়কের কথায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দিত হন। এদিন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানান, পিডব্লিউডি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল থেকে একটা নোটিশ জারি হয়েছিল যে আমোদপুর থেকে কাঁদরা পর্যন্ত 29 কিলোমিটার যে পিডব্লিউডি রাস্তা আছে, স্টেট হাইওয়ে 6, তার দুধারে যে দোকানপাট আছে সেটা 15 দিনের মধ্যে যদি তারা সরে না যায় তাহলে সেখানে একটা উচ্ছেদ অভিযান হবে। তো আমরা সকলেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস একটা টাইম তিনি দিয়েছেন, তার মধ্যে অ্যাসেসমেন্ট হবে কোথায় কত হকার আছে এবং তাদের কীভাবে কী পুনর্গঠন করা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি, মানবদরদি মুখ্যমন্ত্রী, তিনি কাউকে উচ্ছেদ করতে চান না, কিন্তু উন্নয়নের স্বার্থে যদি সেখানে দেখা যায় যে সেখানে রাস্তা করতে হবে বা রাস্তা চওড়া করতে হবে, নিশ্চয়ই আমরা সকলে তার নির্দেশ শিরোধার্য, তার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলব। কিন্তু সেই গরিব মানুষের কথাও তিনি ভাবতে বলেছেন। তাই সেই নোটিশটি পাওয়ার পরে আমার কাছে আমোদপুর এবং লাভপুর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এবং যারা হকার্স আছেন তাদের অ্যাসোসিয়েশন এসেছিল। আমি এখানকার স্থানীয় বিধায়ক, তাই আমার এই বিধানসভা এলাকার মধ্যে একটা ব্যাপক এলাকা পড়ছে যেখানে এই মার্কেটগুলো পড়ছে। তো আমি সেই জন্য তাদেরকে বলেছিলাম যে আপনারা জেলা শাসক মহাশয়ের কাছে একটা মাস পিটিশন করুন, এসপি সাহেবকে দিন এবং আমাকেও কপি দিন। সেই কপি পাওয়ার পরে আমি জেলা শাসক এবং এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং কথা বলার পর তাদেরকে বিষয়টা বুঝিয়েছি এবং অনুরোধ করেছি যে সামনে দুর্গাপুজো, কালী পুজোর ব্যাপারটা আছে, একটা বড় উৎসব, এবং যদি উন্নয়নের স্বার্থে আমাদের রাস্তা চওড়া করতে হয় বা কোনো পরিমাণে আমরা সবাই তার সঙ্গে একমত, কিন্তু এটা আলাপ আলোচনার ভিত্তিতে হোক এবং দুর্গাপুজো, কালী পুজোর যে সময়টা আছে সেটাকে আলোচনা করতে। তারাও বলেছেন যে হ্যাঁ, আমরা সহানুভূতির সাথে বিবেচনা করব এবং এখনই কোনো উচ্ছেদ অভিযান হবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। বীরভূমের সাঁইথিয়া সিউড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল গতকাল শুক্রবার 2 আগস্ট রাতে সাঁইথিয়ায় মৌরাক্ষী নদীর উপর থাকা ভাসা ব্রিজ জলের তলায় চলে যাওয়ার কারণে।
গত বৃহস্পতিবার 1 আগস্ট থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমে প্রবল বৃষ্টির ফলে ময়ূরাক্ষী নদীতে জল বাড়ে এবং তার ফলে গতকাল শুক্রবার 2 আগস্ট রাতে ভাসা ব্রিজ পুরোপুরি জলের তলায় চলে যায়। অন্যদিকে এদিন ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ব্যারেজ থেকে নতুন করে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে পরিস্থিতি এখনও ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। অপরদিকে সাঁইথিয়ার যে নতুন ব্রিজ রয়েছে সেটির অবস্থা খারাপ হওয়ার কারণে মেরামতি চলছে এবং ওই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে। স্বাভাবিকভাবে একমাত্র ভরসা ময়ূরাক্ষী নদীর উপর থাকা ভাসা ব্রিজ এখন জলের তলায় চলে যাওয়ার কারণে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। এখন যানবাহন যাতায়াত করতে হলে সিউড়ি হয়ে ঘুরে অথবা গুনুটিয়া ঘাট হয়ে যাতায়াত করতে হবে। এছাড়া রেলপথ ধরে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা, তবে রেলপথ ধরে তো আর কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না। পাশাপাশি রেলপথ ধরে যাতায়াতে জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে। এদিন সাঁইথিয়ার বিজেপি নেতা বিশ্বজিৎ সাহা জানান, সাঁইথিয়ার মানুষ দ্বীপে বাস করছে, চারিদিকে যোগাযোগ বিচ্ছিন্ন। কি কাজ হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কিভাবে চলছে? রেল ব্রিজ ভাঙলো, তখনই নতুন ব্রিজ বন্ধ, মানে চারিদিকে খালি তোলাবাজিতে গোটা সাঁইথিয়া ভরে গেছে। যেভাবে হোক তোলা আদায় করতে হবে, ফেরিঘাট দিয়ে তোলা আদায় করতে হবে। আর এখন মানে ভগবানের মার দুনিয়ার বার, ভগবানও বৃষ্টি দিয়ে দিয়েছে, ফেরিঘাটও বন্ধ হয়ে গেছে। তাই সাঁইথিয়ার মানুষ দ্বীপ চালান হয়ে গেছে, মেন ব্যাপার এটাই। পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে সবদিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাকে এখন রামপুরহাটে মেডিকেল কলেজ যদি যেতে হয় তাহলে এখন এখান থেকে মোটামুটি 70-80 কিলোমিটার ঘুরে সিউড়ি হয়ে যেতে হবে। যদি আপনাকে এই দিক দিয়ে কোনো দিকে যেতে হয় কোটাসুর ময়ূরেশ্বরের দিকে, আপনাকে লাভপুর হয়ে ঘুরে যেতে হবে। তো সাঁইথিয়ার অবস্থা খুবই খারাপ বর্তমানে। আর সাঁইথিয়ার এখানে যারা মাথা হয়ে বসে আছে তাদের এতে কোনো মানে ইয়ে নয়, ভূক্ষেপ নয়, কোনো চিন্তা নাই এদের যে সাঁইথিয়ার মানুষকে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে বার করে নিয়ে আসা যায়। এরকম এদের কোনো স্টেপ নাই। আর আমরা বিগত 9 মাস আগে পৌরসভায় যখন ডেপুটেশন দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এই সাঁইথিয়ার নতুন ব্রিজটাকে দ্রুত রিপেয়ারিং করে চালু করার জন্য প্রশাসনিক, আমাদের সাঁইথিয়ার যিনি প্রশাসনিক কর্তা তাকে বলেছিলাম যে উপর মহলে কথা বলার জন্য। তারা বলে দিয়েছিল আমাদেরকে যে এটা এনএইচের কাজ। এনএইচ খালি ডিক্লেয়ার করেছিল যে বোলপুর থেকে মল্লারপুর অবধি রাস্তা হবে, এটা এনএইচের রাস্তা করবে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গে এরা 2 হাত তুলে এরা কিন্তু বলে দিল যে এটা রাজ্য সরকারের নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা। আর ব্রিজটাও যেহেতু তার আয়ত্তের মধ্যে পড়ছে তার জন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। তো এই পরিস্থিতি মানে একে অপরের ঘাড়ে দায় দিয়ে আজ সাঁইথিয়ার মানুষকে চারিদিকে মানে জ্যাম যুক্ত করে দিয়েছে। যেটা আমরা দেখি সব মানুষ জ্যাম মুক্ত করার, চারিদিকে সাঁইথিয়ার মানুষকে বেঁধে দিয়েছে। আমার নাম বিশ্বজিৎ সাহা, আমি বিজেপি জেলা সম্পাদকের দায়িত্ব আছি। অন্যদিকে সাঁইথিয়া পৌরসভার উপপৌরপতি কাজী কামাল হোসেন বলেন, ফেরিঘাটটা হচ্ছে আপনার ধরুন এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আপনার আমার কিছু করার নেই। এটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এটার আপনার যেভাবে জলটা যাচ্ছে জলটা একটু কমে গেলে আমাদের নিশ্চয়ই ফেরিঘাটের মধ্যে সেই রকম সেট আপ আছে যারা আমরা সঙ্গে সঙ্গে এটাকে ব্যবস্থা করব। এই মুহূর্তে তাহলে পরিস্থিতি কী রয়েছে যোগাযোগ ব্যবস্থা? যোগাযোগ ব্যবস্থা পরিস্থিতি এমনি তো ধরুন সাঁইথিয়া বিচ্ছিন্ন আছে, তবে আমাদের একটা বাইপাস আছে, সেই বাইপাস রাস্তাটা সত্যিকারে অনেকটা আমাদেরকে একটু মানে ভালো জায়গাতে এনেছে। এই জন্যই বলবো যে এইদিকে আপনার বোলপুর যাওয়ার রাস্তা যেতে পারবো, আর এই দিকটা আপনার ধরলেন এই বাইপাসের ঠিক এইদিকে মোরারি কলোনি যেতে, যেটা আপনাদের 15 নম্বর ওয়ার্ডের সাইড দিয়ে বেরিয়ে গেছে, সেই সাইড থেকে আপনার লাভপুর যাওয়ার রাস্তা এই দিকটাও আপনি পাবেন। অপরদিকে স্থানীয় বাসিন্দা জাহির আব্বাস জানান, এখন সমস্যা এত মানে এমন জায়গাতে চলে গেছে মানে মানুষের দুর্ভোগের শেষ নেই। ঠিক আছে, এখন পরিস্থিতি ওই পার এই পার যোগাযোগ একদম কাট আপ, কোনো যোগাযোগ হচ্ছে না। আমরা বাইক নিয়ে যাওয়া আসা করবো, বাইক নিয়ে যাওয়া আসার জন্য পুলিশের কোনোভাবেই হেল্প করছে না। বাইকটা তো আমাদেরকে যেতে দিতে পারে, সে বাইকটাও আমাদেরকে আটকে দিয়েছে। ফেরিঘাটের অবস্থা তো বুঝতেই পারছেন, বন্যাতে সবই ভেঙে যাচ্ছে, একদমই সবই শেষ। যোগাযোগ বিচ্ছিন্ন সাঁইথিয়ার সঙ্গে কোন এলাকা? এখন নদীর এই পার ওপার, ঠিক আছে, নদীর ওই পারের সঙ্গে এই পারের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। বিশেষ করে শুধুমাত্র পায়ে হেঁটে যে যা পারবে সেটাই, কিংবা গাড়ি 2 হুইলার পর্যন্ত আমাদেরকে যাওয়া আসা করতে দেয় না। আর এই পরিস্থিতিটা আজকের নয়, এই পরিস্থিতিটা আমাদের সাঁইথিয়ার রেল ব্রিজটা সেটাও এরকম পরিস্থিতি। এই ব্রিজটা তো স্যার আমাদের
আজকে থেকে কাজ হচ্ছে না, এই ব্রিজটাতে কাজ হচ্ছে আজ থেকে প্রায় আমরা দেখে আসছি 5-6 বছর থেকে কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে এটাই প্রশাসনের কাছে আমার মানে উত্তর পেতে চাই, কি কাজ হচ্ছে। একটা ইংরেজ আমলে একটা রেল ব্রিজ, সেটা এখন পর্যন্ত কোনো সংস্কার বাদ দিয়ে চলছে, আর এই ব্রিজটার নতুন ব্রিজ, নামই এর নতুন ব্রিজ, আর এর পরিস্থিতি এরকম, প্রায়শ বন্ধ। তাহলে বহরমপুর রামপুরহাটের সঙ্গে এখন যোগাযোগ কোনোভাবেই যোগাযোগ নেই। কোন এলাকা? আপাতত ধরুন বহরমপুরের সঙ্গে সাঁইথিয়ার সঙ্গে, মানে কি সাঁইথিয়া সিউড়ির ওই দিকে আপনার ব্রিজ আছে, তিলপাড়া ব্রিজ, ঠিক আছে। হ্যাঁ, এই দিকে আপনার অনেকটা দূরেই ব্রিজ আছে, আপনার ওই লোকপাড়ার ওই সাইডে একটা ব্রিজ আছে, ঠিক আছে। বাদ বাকি এখন আপাতত এই যে সাধারণ মানুষ আশেপাশের ময়ূরাক্ষীর সাঁইথিয়ার আশেপাশে মানুষের প্রচুর ভোগান্তিতে পড়ছে এখন। আমার নাম জাহির আব্বাস, আমি সাঁইথিয়া থানার রঙ্গাইপুরের বাসিন্দা। পাশাপাশি নিত্যযাত্রী অরূপ মুখার্জি বলেন, রাত্রি 11টা পর্যন্ত আমার একটা বন্ধু এদিকে পারাপার করে গেছে, তখন একটু জল এর মধ্যে চলাচল করছিল, কিন্তু বর্তমানে অবস্থা এখন যা দেখছি তো পুরোটাই বন্ধ। এপার থেকে ওপার যাবার রাস্তা পুরোপুরি এখন সংযোগ হারা। কিভাবে যাচ্ছে? এখন যাবার রাস্তা বলতে গেলে আপনাকে যদি নদীর ওপার যেতে হয় তাহলে আপনাকে শিউড়ি হয়ে ঘুরে যেতে হবে, নয়তো বা গুনুটিয়ার ঘাট হয়ে ওর ব্রিজ দিকে যেতে হবে, তাছাড়া আর কোনো সংযোগ নেই। কারণ নতুন ব্রিজের অবস্থা যথারীতি খুবই খারাপ অবস্থা, তা ওটাও বন্ধ হয়ে পড়ে আছে, কাজ চলছে, ওটাও কন্টিনিউয়াসলি প্রায় 25 দিনের মতন হয়ে গেল, এখন অবধি বন্ধ হয়েই আছে। এখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রেল লাইনের উপরে কি পারাপার করছে? রেল লাইনের উপরে হয়তো হাঁটা যাবে, কিন্তু এটা তো মানুষের জীবনে রিস্ক হয়ে যাবে না, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ আছে। রেল লাইনের উপর দিয়ে তো গাড়ি চলাচল করা যাবে না, কিন্তু এমনি মানুষের হাঁটা চলাটা যাবে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন যা পরিস্থিতি আপনাদের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, যা পরিস্থিতি হয়ে আছে, যত সময় বাড়বে জলের পরিমাণও হয়তো আরও বাড়বে। স্রোত দেখতেই তো পাচ্ছেন, ওপারের লোক এপারে আসার কোনো সম্ভাবনা নেই, যোগাযোগ পুরোটাই বিচ্ছিন্ন। এটা এই সময় বর্ষাকালের সমস্যা দীর্ঘদিনের। এই বর্ষাকালে দেখুন, এই যেভাবে নদীর বালি তোলা হয়েছিল তাতে এরকম বন্যা হবার কথা নয়, যেহেতু বালিটা অনেক তোলা হয়েছিল এতটা বন্যা হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু বর্তমানে সিউড়ির হয়তো তিলপাড়া গেট খুলে দেওয়ার জন্য জলের প্রভাবটা এতটাই। আমার নাম অরূপ মুখার্জি। আপনি কোথায় যাবেন? আমি এখন রামপুরহাট যাবার কথা আছে, যাওয়া হবে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সাঁইথিয়া। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের সদাইপুর থানার অন্তর্গত বক্রেশ্বর ব্রিজের বেহাল অবস্থা। আজ শনিবার 3রা আগস্ট সকাল থেকে চলছে যানজটে নাজেহাল সাধারণ মানুষ থেকে গাড়ির চালকরা। যানজট ছাড়াতে রয়েছে সদাইপুর থানার পুলিশ। এই জাতীয় সড়ক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম, যার ফলে প্রত্যেক দিন প্রচুর গাড়ি যাতায়াত করে রাস্তা দিয়ে। আর এই বক্রেশ্বর ব্রিজের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। খানাখন্দে ভরা এই জাতীয় সড়কের ব্রিজের উপর এতটাই খাল হয়ে পড়েছে যে গাড়ি চালাতে অসুবিধায় পড়ছেন চালকরা। খালগুলিতে বৃষ্টির জল পরিপূর্ণ থাকায় কোথায় রাস্তায় খাল আছে তা বোঝা দায় হয়ে পড়েছে। ব্রিজের উপর রাস্তা এতটাই উঁচু নিচু রয়েছে যে সকাল থেকে বেশ কয়েকটি ছোট গাড়ি আটকে যায়। এছাড়া যে কোনো গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে এই রাস্তার ফলে। দীর্ঘদিন ধরে বক্রেশ্বর ব্রিজের বেহাল অবস্থা থাকলেও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। ব্রিজের উপর ধীর গতিতে গাড়ি চলাচল করায় ব্রিজের দুদিকে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এই যানজট ছাড়াতে নাকাল হচ্ছে সদাইপুর থানার পুলিশ। এছাড়াও মাঝে মধ্যে ব্রিজের উপর ফেঁসে যাচ্ছে গাড়ি, আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে রিকভারি ভ্যানের ব্যবস্থা করে রাখা হয়েছে। এদিন বর্ধমান চুরুলিয়ার কাজী বাপ্পা জানান, আমরা যাবো একটু তারাপীঠ, এই যে অবস্থা এটা তো আমাদের মানে কি বলবো লজ্জার বিষয়। গোটা রাস্তা জাম, ধরুন এইটা বলছি এলাকার মানুষকে বলছি, যারা এখানে প্রশাসন লেভেল আছে এবং যারা এখানকার মন্ত্রী বলুন MLA বলুন যেই বলুন, এই রাস্তাটা দেখা উচিত মানুষের। আপনাদের কি হয়েছিল গাড়িটা? আমাদের গাড়িটা এই ব্রিজের সামনে এমন মানে নালা সুন্দর হয়ে গেছে, পুরো আটকে ছিল গাড়ি, আটকে ছিল প্রায়। গাড়ির অবস্থা খারাপ, পিছনে একটা বাগান ভেঙে গেছে এবং এখন এত পরিচ্ছন্ন মানুষ আছে এখানে, প্রায় 200-300 গাড়ি দাঁড়িয়ে আছে। মানে বীরভূমে এসে কি এরকম রাস্তা দেখবেন ভেবেছিলেন? না, বীরভূম এত ভালো জায়গা, এই রাস্তা দেখবো এটা তো আমাদের আনএক্সপেক্টেড লাগছে। এটা তো জাতীয় সড়ক? জাতীয় সড়ক, অবশ্যই। মানে জাতীয় সড়কে কি কোনো গাফিলতি হয়েছে? দেখুন, আমরা তো আসানসোল হয়ে আসছি, আসানসোলের রাস্তা অনেক উন্নত দেখছি, কিন্তু এই রাস্তায় মানুষ প্রতিদিন তারাপীঠ এখানে তো
তারাপীঠ জায়গা আছে, এখানে বোলপুর আছে, শান্তিনিকেতন আছে, এই রাস্তায় যারা যাতায়াত করে তাদের অনেক হ্যারাসমেন্ট পৌঁছাতে হবে। কি চাইছেন, কি বলবেন প্রশাসনকে? আমরা প্রশাসনকে বলছি এবং আমরা মনে করি যে মাননীয় দিদি এটা একটা দৃষ্টি আকর্ষণ করুন। এখানে এমএলএ এমপি যারা আছেন তারা এসে দেখুন যে কী অবস্থায় মানুষ যাতায়াত করছে। আপনার নামটা? আমার নাম কাজী বাপ্পা। হ্যাঁ, কাজী বাপ্পা। কাজী বাপ্পা, চুরুলিয়া, কবিতীর্থ চুরুলিয়া, নজরুল একাডেমি। অন্যদিকে গাড়ি চালক নলহাটির কার্তিক হেমব্রম বলেন, অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা, মানে কোনো দিন তো 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এখন কতক্ষণ দাঁড়িয়ে আছেন মোটামুটি? এখন মোটামুটি 1 ঘন্টা হয়েছে। কি চাইছেন, মানে প্রত্যেকদিন তো যাতায়াত করেন? প্রতিদিন রাস্তা, এখন বর্ষার জন্য রাস্তা খারাপ না কিসের জন্য খারাপ কি করে বলবো। আপনাদের কি গাড়ি খারাপ হয় তাতে? এই যে ব্রিজের অবস্থা? গাড়ি তো মাঝে মধ্যে খারাপ হয়, আমার না খারাপ হলে আরো অন্যজনের ড্রাইভারের খারাপ হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, সদাইপুর। গত বৃহস্পতিবার 1 আগস্ট রাত্রি থেকে গতকাল শুক্রবার 2 আগস্ট দুপুর পর্যন্ত কয়েক ঘন্টার তুমুল বৃষ্টিতে জলের তলায় চলে যায় ধান জমি, ভাঙে পুকুর পাড়, জলের তলে চলে যায় হিংলো নদীর কজওয়ে। খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুর, বড়জোর, মামুদপুর গ্রামের চাষিরা ডিজেল পাম্প লাগিয়ে বহু মাঠে জল দিয়ে ধান পুঁতেছিলেন মামুদপুর বিলে। সেই বিল গতকাল শুক্রবার 2 আগস্ট জলের তলায় চলে যায়। ফলে চাষিদের মাথায় হাত। সদ্যপোতা জমির ধান কয়েকটা দিন জল ভরে থাকলে সব ধান গাছ পচে নষ্ট হয়ে যাবে। কাদরের জলের তোরে মামুদপুর গ্রামের পুকুরের পাড় ভেঙে পুকুর ভেসে যায়। অন্যদিকে গতকাল শুক্রবার বিকেল থেকে খয়রাশোল ভীমগড় হয়ে পশ্চিম বর্ধমান যাবার সোজা পথের পর হিংলো নদীর কজওয়ে জলের তলায় চলে যায়। আজ শনিবার 23 আগস্ট সকালে কিছু মোটরসাইকেল চালক ঝুঁকি নিয়ে পারাপার করলেও অন্যরা ফিরে যান। এদিন স্থানীয় বাসিন্দা এবং মোটর বাইক আরোহী সনদ মণ্ডল জানান, আমি খয়রাশোল যাচ্ছিলাম, ওই প্রচুর জল পরিমাণে পারাপার করতে খুব অসুবিধা হয়েছে, রিক্সি হয়ে যাচ্ছে, তারপরে প্রচুর ধাতুরি লেগে গেছে, তার জন্য রিক্সিতে সব যেছে, অনেকে কেউ যেছে না। এখন কি করবো, রিক্সি নিয়ে যাবো না, বাড়ি যাব ঘুরে। আমার নাম সনদ মণ্ডল, গ্রাম জামরান্ত। পাশাপাশি শিক্ষক শান্তনু মণ্ডল বলেন, আমি রাজনগর যাই, আমি ওখানকার প্রাইমারি টিচার। তা আমি এদিক দিয়ে প্রতিদিন পেরিয়ে যাই। তো আজকে এসে পরে দেখছি বৃষ্টির জন্য ব্রিজের উপরেও জল, এই কজওয়ের উপরেও জল রয়েছে এবং অনেক দল, মানে লতাপাতা এমন লেগে আছে যে পেরোনো যাচ্ছে না। আমাকে আবার ঘুরে হজরতপুর হয়ে খয়রাশোল হয়ে যেতে হবে। এইটা সোজা পথের রাস্তা, প্রতিদিনই যাতায়াত করি আমি। এখন ওই হজরতপুরে যেতে হবে, স্কুলতে যেতে হবে, কিছু করার নেই, অনেকটাই ঘুরে রাস্তা। এটা দলটা পরিষ্কার হলে আমি চলে যেতাম, কিন্তু কজওয়ের উপরে দল রয়েছে, এটা একটা সমস্যা। আমার নাম শান্তনু মণ্ডল, বাড়ি রাজনগরী। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। গত বৃহস্পতিবার 1 আগস্ট রাতভর এবং শুক্রবার 2 আগস্ট দুপুর পর্যন্ত অঝোর বৃষ্টিতে বীরভূম জেলার সর্বত্রই কম বেশি বৃষ্টিপাত হয়। সেই সঙ্গে জেলার বেশ কিছু জায়গা বা রাস্তা বা কজওয়ে চলে যায় জলের তলায়, এমনকি পুকুরের পাড় ভেঙে পুকুর ভেসে যায়। কিন্তু বীরভূমের মুরারই এলাকায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। এমনকি মুরারই এলাকায় একমাত্র বাঁশলই নদী এই বৃষ্টিপাতে পর্যন্ত ভরে ওঠেনি। সাধারণভাবে বৃষ্টি হলে যেভাবে নদী ভরে ওঠে, ঠিক সেইভাবেই নদীতে জল শূন্য। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, তেমনি বিপর্যস্ত গর্তের ভেতর থাকা সাপেদের জীবন। কারণ মাঠঘাট সহ বিভিন্ন জায়গার গর্তে বৃষ্টির জল ঢুকে যায় এবং খাবারের সন্ধানে গর্ত থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে বিভিন্ন জাতের সাপ। যেমন আজ শনিবার 23 আগস্ট সকালে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মহাপ্রভুর মন্দিরের কাছে গিরিধারী দাস বৈষ্ণবের বাড়ির কাঁঠাল গাছের উপর ঘোরাঘুরি করতে দেখা যায় প্রায় 5 ফুট মাপের একটি গোখরো সাপকে। স্বভাবতই এত বড় একটি গোখরো সাপ দেখার জন্য উৎসাহী জনগণের ভিড় বাড়তে থাকে গিরিধারী দাসের বাড়িতে। উনি রাজনগর বন দপ্তরকে বিষয়টি জানান। তড়িঘড়ি রাজনগর বন বিভাগের বিট অফিসার সহ অন্যান্য কর্মীরা এসে এই বিশাল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিন বাড়ির মালিক গিরিধারী দাস বৈষ্ণব জানান, আমাদের কাঁঠাল গাছটাতে, বাইরের কাঁঠাল গাছটাতে একটা দেখলাম কি যেন একটা রয়েছে, তার দেখছি ওটা একটা সাপ। প্রথমে আমরা ভেবেছিলাম না লোকাল যে সাপগুলো হয়, তারপর দেখলাম ওটা গোখরো সাপ। তো
প্রচুর উৎসাহী জনগণ আমাদের পাশে জড়ো হয়েছিল, মেরে দেওয়া, কেউ বললো মেরে দিই, তাই বললো না এটা করা যাবে না। তো সৌমেন দা আছেন আমাদের এখানে রেঞ্জার, ওনাকে আবার ফোন করলাম ফরেস্টে, উনি আবার ফরেস্টে আপনাদের 5 জন অফিসার এসেছিলেন, ওনারা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে আবার বনে ছেড়ে দেওয়া হবে। আমরা চাইলাম যে সাপ যাতে না মারা হয়, জন্য সাপটাকে উদ্ধার করে নিয়ে গেল সবাই। হ্যাঁ, 7 ফুট ক ফুট হবে? প্রায় 5 ফুট। ওনারা বললেন কি এই বছরে যতগুলো সাপ উদ্ধার হয়েছে আমাদের লোকালিটিতে সবথেকে বড় সাপ এটাই সবথেকে বড়। এটা খাবার খুঁজে এসছে, এখানে পায়রার বাসা আছে, তো পায়রার বাসা খাবার খুঁজে বর্ষাতে এসছে সাপটা। আপনার নাম? আমার নাম গিরিধারী দাস, তাঁতিপাড়া বাড়ি, তাঁতিপাড়া চণ্ডীনগর। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।